হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা লাইভ ক্লাসে, নতুন একটা টপিক নিয়ে। আজকে তোমাদেরকে পড়াবো রাইট ফর্ম অফ ভার্ব। তোমাদের যাদের এই টপিক নিয়ে সমস্যা আছে, বিনা দ্বিধায় আজকে ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করবে, আর ভরসা রাখবে ইনশাল্লাহ মাত্র 5টা টেকনিকে তোমার সম্পূর্ণ রাইট ফর্ম অফ ভার্বটা শেষ হয়ে যাবে, A to Z। এতদিন হয়তো বা তুমি গ্রামার বই পড়ছো, অনেকগুলা রুলস পড়ছো, 50টা 60টা করে রুলস পড়ছো, পরে দেখা যাচ্ছে কাজে ঠনঠন, কোনো কিছুই নাই। নিজে যখন প্র্যাকটিস করতে যাও তখন একটা অ্যান্সার করতে পারো না। তবে চিন্তার কোনো কারণ নাই, কেন পাওয়া ভয় যেখানে বনি ভাই রয়। আমি যেহেতু আছি, কোনো টেনশন নেওয়া লাগবে না। সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ। মাত্র একটা ক্লাসে 5টা রুলসের মাধ্যমে তোমার সম্পূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব শেষ হয়ে যাবে। তো সবাই তাড়াতাড়ি একটু লাইভে যুক্ত হয়ে যাও। লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে এই লাইভে তোমার যেই এই আমাদের গ্রুপে তোমার যেই বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, আমি লাইভ ক্লাসটা খুঁজে পাচ্ছি না, আমি পাইলে তোমাদের পাইছি। যাই হোক, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, ওই গ্রুপে যারা নোটিফিকেশন জন্য বসে আছে তারা যেন তাড়াতাড়ি পায়। আচ্ছা, সবাই আসছো? বিনা দ্বিধায় আজকে ক্লাস শুরু থেকে দেখো। আমি যদি আমার কাজের রুটিনের কথা বলি, তোমরা হয়তো বা বিশ্বাস করবে না। আমি ধরো যে ফজরের নামাজের পরে অফিসেই আমার ইচ্ছা ছিল যে সব অ্যাপ্রুভ করে তারপরে ঘুমাবো। তো ফজরের নামাজের পরে কখন আমি ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। সোফায় শুইছি, শুয়ে ওভাবে কখন ঘুম চলে আসে বলতে পারবো না। চোখ খুলে দেখি যে সকাল 9টা বাজে। তারপরে কোনো রকমে ফ্রেশ ট্রেশ হয়ে তোমার হচ্ছে যে নাস্তা নাস্তা বলতে কি, চা আর কেক। আমার বাড়ি হচ্ছে, আমি যে থাকি যে বাসায়, এই অফিস থেকে অফিসের নিচ দিয়ে গেট দিয়ে বেরোলে সামনেই বাসা। তারপর আজ 2 দিন হচ্ছে বাসায় যেতে পারিনি, শুধু এই তোমাদের মেম্বার অ্যাপ্রুভালের জন্য। এরপরও দেখা যাচ্ছে এখনও 40% মতো মেম্বার অ্যাপ্রুভ করতে পারেনি। আজকে রাতে আর সম্ভব না, শরীরের অবস্থা এতটাই খারাপ। শুধু তোমাদের কথা দিছি ক্লাস নিব বিদায় ক্লাসে দাঁড়াইছি, না হলে ক্লাস নিতাম না, ক্লাসটা বাদ দিয়ে দিতাম। তো সবাই একটু তাড়াতাড়ি লাইভে আসো, ক্লাসটা ঝটপট নিয়ে নেই। অলরেডি 270 জন মতো আসছো। তোমাদের এই গ্রুপে যদি একটু লক্ষ্য করে দেখো, মিশন টেস্ট A+ গ্রুপে আজকে সারাদিনে 1200 থেকে 1300 মেম্বার রিমুভ করা হয়েছে। কারণ অনেকে নতুন অ্যাড হয়েছে, তো এই সপ্তাহে আমাদের প্রায় 2-3 হাজারের মতো মেম্বার অ্যাড করা হয়েছে। তো এই 2-3 হাজার মেম্বারকে তো আমরা চেক করে দেখতেছি না, যারা এই সপ্তাহে অ্যাড হয়েছে। গত সপ্তাহগুলো চেক করে দেখতেছি। যদি এই সপ্তাহগুলো চেক করে দেখতাম তাহলে দেখা যাচ্ছে আরও 1-2 হাজার আজকেই মেম্বার রিমুভ করা সম্ভব হইতো। তো এগুলো আবার করব কবে? আগামী পরশু দিন, আগামী শুক্রবারে আবার মেম্বার রিমুভ করব। যারা যারা গ্রুপে অ্যাড হয়েছে কিন্তু ক্লাস করে না এদেরকে, মানে এই 1 সপ্তাহ ক্লাস করেনি, উদয় গ্রুপে অ্যাড হয়ে আছে, এদেরকে আবার শুক্রবারে রিমুভ করব। বিষয়টা হচ্ছে যে আমি যদি দেখে আমাদের এই মিশন টেস্ট A+ গ্রুপে প্রায় 700-র মতো রিকোয়েস্ট আসে, জমা হয়ে আছে। এগুলো যদি আবার অ্যাপ্রুভ করতাম আজকে, তাহলে আবার ঘুরে দেখতে যে 9000 পার হয়ে গেছে। আর একটাও যদি রিমুভ না করে নতুন করে অ্যাড করতাম তাহলে দেখতে আবার 10,000 পার হয়ে গেছে। কিন্তু আমার টার্গেট স্টুডেন্ট বাড়ানো না, আমার টার্গেট হচ্ছে স্টুডেন্ট যারা আছে এদেরকে অ্যাক্টিভ বানানো, এরা অন্তত ক্লাসগুলো নিয়মিত করুক। আমাদের এই মিশন টেস্ট A+ গ্রুপে আমরা কিন্তু যে পেইড কোর্সের আহামরি প্রমোশন করি এমনটা না। সারাদিনে 2 থেকে 3টা হয়তো বা পোস্ট যায় শুধু ডেডলাইন মনে করে দেওয়ার জন্য। আর আরেকটা হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসের ফাঁকে হয়তো 1-2বার তোমাদের মনে করে দেই, এতটুকুই। এমনটা না যে এখানে সারাদিন শুধু পেইড ব্যাচের প্রমোশন করি। আমরা 2টা ব্যাচ আলাদা আলাদা রাখছি। যাদের আমাদের উপরে ভরসা আছে, FRB-তে পড়তে চাই, তারা FRB-তে ভর্তি হয়ে যাচ্ছে। অলরেডি ধরো যে প্রায় 1000-এর মতো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে।
তো ওইটা নিয়ে আমার প্রমোশনের কিছু না, যারা পড়া তারা এমনিতেই পড়বে, যাদের চিন্তা আছে। অলরেডি 400 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে মাশাআল্লাহ। যারা নিয়মিত সবগুলো ক্লাস করো তোমাদের তো কোনো চিন্তা নাই, যারা ক্লাস করে না তাদেরকে রিমুভ মারা হবে আর কি গ্রুপ থেকে। এই যে দেখো ইংরেজি, তুমি কি একটা স্টুডেন্ট দেখাইতে পারবে যে স্টুডেন্ট ইংরেজি সাবজেক্ট নাই? সবার ইংরেজি আছে। এমন কোনো স্টুডেন্ট দেখাইতে পারবে যে ইংরেজিতে 100-তে 100, মানে কনফিডেন্স লেভেল ও দেখাচ্ছে ইংরেজি পারে সব কিছু, এরকম কেউ আছে? কেউ নাই। অথচ গ্রুপে 9000 মেম্বার স্টুডেন্ট, ধরো এখন আছে 8400-র মতো, সে 8400-র মধ্যে ক্লাসে আসছে 400 জন। তুমি চিন্তা করে দেখো 8000 স্টুডেন্টের মধ্যে 400 স্টুডেন্ট, তার মানে 5% স্টুডেন্ট ক্লাস করতেছে, বাকি 5% স্টুডেন্ট বাকি ধরো নাই। এখন আমি কী করবো বলো? আমি যখন পোস্ট করলাম যে ভাই তোমাদের আমার ক্লাসে উপস্থিত লাগবে, তোমরা ক্লাসে উপস্থিত থাকলে ক্লাস নিব, কারণ আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি কাদের জন্য? তোমাদের জন্য। কারণ তোমরা যদি লাইভে না থাকে তাহলে তো সমস্যা। যারা ক্লাস করে না তাদের এই সাবজেক্ট নাই, ধর পাগল। ইংরেজি কার নাই? ইংরেজি কম্পালসারি সাবজেক্ট, প্রত্যেকটা স্টুডেন্টের ইংরেজি আছে। এমনটা না যে ভাই আমার ক্লাস খারাপ লাগে এই জন্য ক্লাস করি না, ক্লাস বলে যে ক্লাস ভালো লাগে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ক্লাস করে না পড়াশোনার দল। আচ্ছা, ক্লাস শেষে যারা যারা সালাম দিছো ওয়ালাইকুম সালাম, যারা যারা জিজ্ঞেস করছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়া আমাদের কলেজ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা সাবজেক্ট মিলেই টেস্ট এক্সাম হবে, এরকম অনেক কলেজেই নেয়। তো এরকম যারা আছে সেকেন্ড পেপার তো আমাদের এখান থেকে প্রস্তুতি নিতে পারতেছো, তুমি যদি সামর্থ্য থাকে আমাদের এফআরবি কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। কারণ আমাদের এফআরবি কোর্সে আমরা প্রিভিয়াস ইয়ার আমাদের যে এফআরবি 3.0 কোর্সে যে ক্লাসগুলো সেগুলো আমরা রেকর্ডেড দিয়ে দিব আর কি। সো এই রেকর্ডেড ক্লাসগুলো করে নিলে দেখা যাচ্ছে যে মানে আর্কাইভ ক্লাস ওয়েবসাইট থেকে করে নিলে তোমার আর প্রবলেম থাকবে না, ওখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটারই ক্লাস পাবে। আচ্ছা চলো আমরা ক্লাস শুরু করি, যারা পরে রেকর্ডেড করে নিবে। তো চলো, আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, এই যে রাইট ফর্ম অফ ভার্ব এই জিনিসটা আসলে কি এটা আগে জানতে হবে আমাদেরকে, তাই না? যে রাইট ফর্ম অফ ভার্ব জিনিসটা কি। আমি যদি বলি তোমাদেরকে, যা বোর্ড করছে হচ্ছে হ্যাং, সারাদিন ক্লাস চলে কি হবে, বোর্ড আর কাজ করে না। তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু পিডিএফটা ওপেন করি। আচ্ছা দেখো, রাইট ফর্ম অফ ভার্ব, আমি যদি বলি রাইট ফর্ম অফ ভার্ব, এই রাইট ফর্ম অফ ভার্ব জিনিসটা কি দেখো। রাইট ফর্ম অফ ভার্ব, এখানে প্রথম কথা হচ্ছে কাজ হচ্ছে ভার্ব নিয়ে। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি লাগে আমি কি বলছিলাম? একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, ফাইনাইট ভার্ব লাগে, অবজেক্ট লাগে, তাই না? তো পুরো বাক্যের মধ্যে আমার কাজ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে এই ভার্ব নিয়ে। এর বাইরে অন্য আরও কোনো কিছু থাকুক, আরও অনেক বড় জিনিস থাকুক, কোনো সমস্যা নেই। সেন্টেন্স 3-4 ক্লজ মিলে একটা সেন্টেন্স থাকুক, কোনো সমস্যা নাই। আমার কাজ করতে হবে শুধুমাত্র এই ভার্বটা নিয়ে। তো আমাদের এই ভার্ব যে জিনিসটা এখানে বলছে ভার্বের অবস্থা, কি বলছে? ভার্বের অবস্থা। আচ্ছা, ভার্বের অবস্থা বলতে কি বোঝায়? ভার্বের বিভিন্ন অবস্থা আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্বের জেরান্ড ফর্ম, ভার্বের ইনফিনিটিভ ফর্ম, এগুলো হচ্ছে ভার্বের বিভিন্ন ফর্ম। আমি আমার বেসিক ইংলিশের 2 নাম্বার ক্লাস, যেটা এই কোর্সের মধ্যেই নিয়েছি, ফ্রি কোর্সের মধ্যেই, সেখানে ভার্বের মধ্যে পড়াইছিলাম এগুলো, জেরান্ড কি, ইনফিনিটিভ কি, পার্টিসিপল কি, পড়াইনি? তো দেখো ভার্ব 1 কি? ভার্ব 1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব 3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, জেরান্ড ফর্ম হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব 1। ইনফিনিটিভ কি?
টু প্লাস ভার্ব ওয়ান। এগুলো হচ্ছে ভার্বের বিভিন্ন অবস্থা। আরও ক্লিয়ারলি বলতে গেলে ধরো গো হচ্ছে ভার্ব ওয়ান, ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, গন হচ্ছে ভার্ব থ্রি, গোয়িং হচ্ছে ভার্বের জেরান্ড ফর্ম, টু গো হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। আরও একটা উদাহরণ যদি দিই, ইট হচ্ছে ভার্ব ওয়ান, অ্যাট হচ্ছে ভার্ব টু, ইটেন হচ্ছে ভার্ব থ্রি, ইটিং হচ্ছে এটা জেরান্ড ফর্ম, টু ইট হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এখন যারা এই তিনটা জিনিস বোঝনি যে ইট, অ্যাট, ইটেন কীভাবে হইল, গো, ওয়েন্ট, গন কীভাবে হইল, তোমরা যেটা করবে তোমার জানার ইচ্ছা থাকা লাগবে। এগুলো তোমার স্কুল লেভেল থেকে শিখে আসতে হয়। তুমি শিখোনি তার মানে যে পড়ালেখা বাদ দিয়ে দিবে, ইংরেজিতে ফেল করবে, এটা কখনো ভাববে না। তোমাকে আর একটু বেশি পরিশ্রম করতে হবে। ধরো তুমি আর তোমার বন্ধু একসাথে ক্লাস করো আমাদের এখানে, তোমার বন্ধু এগুলো অলরেডি জানে, তো ও যদি 2 ঘন্টা পড়ে, তুমি জানো না, তাহলে তোমাকে কয় ঘন্টা পড়তে হবে জানার জন্য? 3 ঘন্টা পড়তে হবে। এখানে তো ক্লাস করতেছো, ক্লাসের পাশাপাশি এক্সট্রা টাইম পড়তে হবে রিকভারি করার জন্য। কারণ স্কুল লেভেলে গাফিলতি করে আসো, ওইটা তো তোমার রিকভারি করতে হবে, তাই না? এখন রিকভারি করতে হবে। যেমন এই ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো তুমি যে কোনো বইয়ে বা তোমার যদি বইয়ে খুঁজে নাও পাও, তোমার হাতে স্মার্টফোন আছে, তুমি স্মার্টফোনে কি করবে, তুমি স্ট্রং ভার্ব, উইক ভার্ব লিখে সার্চ দিবে। কি দিবে? স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব লিখে সার্চ দিবে। তুমি স্ট্রং ভার্ব জিনিসটা আগে পড়বে, কারণ উইক ভার্ব সিম্পল। উইক ভার্বগুলোতে শুধু ভার্বের সাথে ইডি যুক্ত করলেই হয়, কিন্তু এইটাতে স্ট্রং ভার্ব একটু ব্যতিক্রম, এগুলো পড়ে নেবে। আর ব্যতিক্রম কয়েকটা আছে ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নেবে। দিনে তুমি যদি 10-15টা করে ওয়ার্ড পড়ো, বেশি না, জাস্ট 10 থেকে 15টা করে ওয়ার্ড পড়ো, তাহলে দেখবে যে এগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে, মানে এই 10-15 দিন হয়ে গেছে। আমি তখন ক্লাস 6-এ পড়তাম। তোমরা হয়তো বা বললে বিশ্বাস করো না, বলবে ভাই এখানে গাল গল্প মারতেছে। বিষয়টা এরকম না। তোমরা ABCD লেখো না, ABCD যে ছোট হাতের বড় হাতের আলাদা আলাদা হয়। যেমন এই যে এটা হচ্ছে বড় হাতের এ, এটা হচ্ছে ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি। এই যে বড় হাতের ছোট হাতের যে AB আমরা বলি, এইটা আমি লেখা শিখছি ক্লাস 6-এ উঠে। কোন ক্লাসে বলো? ক্লাস 6-এ উঠে আমি ABCD লেখা শিখছি, যে বড় হাতের ABCD আলাদা, ছোট হাতের ABCD আলাদা। কারণ আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, মাদ্রাসায় পড়তাম নুরানি খানায়। সেই নুরানি খানায় আমাকে ভর্তি করেছে, যখন হাফ প্যান্টে মুতে দিতাম তখন ভর্তি করাইছে আমাকে বাপ মা। কারণ আমাদের বাড়ি আর মাদ্রাসা একটাই ধরতে গেলে, মানে আমাদের বাড়ির দরজা থেকে বের হলে সামনে মাদ্রাসা। তো মাদ্রাসায় যাওয়া শুরু করছি যখনই কথা বলা শিখছি তখন থেকে। তো মাদ্রাসায় নুরানি খানায় 2 বছর পড়ছি। তারপরে হুজুরের যে মার খাইছি, মার খাওয়ার পরে পালাই যায় স্কুলে ভর্তি হয়েছি। এখন স্কুলে আমার আব্বা হচ্ছে আমাদের হাই স্কুলের পিয়ন, সরাসরি নিয়ে ক্লাস 3-তে ভর্তি করে দিছে। তা আমি 1-2 পড়িনি, ক্লাস 1-2 আমি কোনোদিন পড়িনি। আর তোমরা তো প্লে, নার্সারি, কেজি কি পড়ে তারপরে 1-এ ভর্তি হয়ে তারপরে এ পর্যন্ত আসছো। আর আমি ক্লাস 1-2 পড়িনি, সরাসরি ক্লাস 3-তে ভর্তি হয়েছি। এই জন্য মাদ্রাসায় তো ধরো ইংরেজিতে দুর্বল, মাদ্রাসায় পড়ছি ইংরেজিতে দুর্বল। এই যখন ক্লাস 6-এ উঠে আব্বা আমাকে প্রাইভেটে দিছে স্যারের কাছে, আলাউদ্দিন স্যারের কাছে, তখন স্যার মনে করো থাপড়ায় থাপড়ায় শিখাইছে। কারণ ABCD আমি জানতাম না, কোথায় এ ব্যবহার করবো বড় হাতের, কোথায় বি ব্যবহার করবো জানতাম না। ক্লাস 6-এ উঠে স্যার আমাকে থাপড়ায় থাপড়ায় শিখাইছে যে ABCD এভাবে লিখতে হয়। তখন আমি ABCD লেখা আলাদা করে শিখছি। এরপরে যখন ইংরেজি শেখা শুরু করছি, তখন মনে করো স্যার আমাদের প্রত্যেক দিন এশার নামাজের পরে, মানে আমাদের ওখানে গ্রামের দিকে প্রাইভেটে তখন নিয়ম ছিল সকালে ঘুম থেকে উঠে সকাল 7টা থেকে 9টা, আবার রাতে মাগরিবের নামাজের পরে তোমার তখন থেকে একেবারে ধরো যে রাত 9টা-10টা। তো এশার নামাজ থেকে বাকি সময় স্যার আমাদের মুখস্থ বিদ্যা পড়া দিত। ওই টাইমে যেন ঘুম না ধরে চিৎকার করে করে আমরা পড়তাম যে ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, ইট মানে খাও, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, অ্যারাইজ মানে উঠা, অ্যারাইজ মানে উঠা, অ্যারাইজ অ্যারাইজেন, এভাবে জোরে জোরে পড়তাম আমরা, যাতে করে ঘুম না আসে। কারণ এশার নামাজের পরে সাধারণত আমরা তো তখন ছোট, ঘুম চলে আসতো। তারপরে ধরো প্যারাগ্রাফ বা অন্যান্য যে জিনিসগুলো মুখস্থ করার জিনিস, সেগুলো স্যার আমাদের রাতের বেলায় পড়া দিত। আর না পড়লেই ধরো কেউ একটু এরকম করতেছে, ঘুম ধরছে দিত, স্যারের তো এরকম ধরো লাঠি থাকতো, বাঁশের লাঠি, তো ওটা দিয়ে মারতো, তো ঘুম ধরতো না। তো আমরা তখন কি এভাবে পড়তাম। তো তোমরা তো পড়ালেখা করো না। এই যে আমি আজকে ক্লাসে বললাম যে এটা পারো, তুমি তোমার ধরো এই জিনিসটা মাথার উপর দিয়ে যাচ্ছে, তুমি পারো না। তোমাকে আমি বললাম যে এই জিনিসটা খুঁজে তুমি পড়ো। ইউটিউবে গেলে খুঁজার জন্য দেখা যাচ্ছে ইউটিউবে গান একটা সামনে আসছে, সাকি সাকি গান লাগাইছো, ও সাকি সাকি, তুমি গান, এই গান শুধু তো অন্য রিলসে চলে গেছো। তো এই মনে করো এই জিনিসটা হচ্ছে এরকম হয়ে যায় তোমাদের, পড়ালেখা কম, ভংসং বেশি।
তো তোমার যদি শেখার ইচ্ছা থাকে যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, আমার স্কুল লেভেলে পড়ার কথা আমি পড়িনি এতদিন, কি করব? তুমি এখন ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, যেখানে সার্চ দাও, প্রত্যেকদিন 10টা-15টা করে যদি ওয়ার্ড পড়ো, আগামী 10 দিনে তোমার কমপ্লিট হয়ে যাবে। আর এটা সব জায়গাতে লাগবে। কোন জায়গাতে লাগবে? সব জায়গাতে লাগবে তোমার। তো দেখো আমাদের এখানে তাহলে আমাদের ভার্বের বিভিন্ন অবস্থা, এগুলো কি আমাদের কাজ হচ্ছে ভার্ব নিয়ে, এটা হচ্ছে ভার্বের বিভিন্ন অবস্থা। এখন কথা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট বলতে কি, একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের মধ্যে যে ভার্ব দিব, ওখানে ভার্বের কোন অবস্থাটা দিব, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, জেরান্ড ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, যেই সঠিক ফর্মটা দিতে হবে এটাকে বলে রাইট ফর্ম অফ ভার্ব। সঠিক ফর্ম যেটা দিতে হবে সেটাকে কি বলে? সেটাকে বলে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক অবস্থা। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে তোমাকে ভার্বের যে সঠিক অবস্থা একটা বাক্যের মধ্যে সেটা। তোমরা অনেক লাকি, কারণ এসএসসিতে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়ে আসো। এসএসসির যে রাইট ফর্ম অফ ভার্ব এটা ইন্টারের তুলনায় বেশি কঠিন। কিভাবে? এসএসসিতে তুমি যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছো সেখানেও একটা প্যাসেজ দেওয়া থাকবে, কিন্তু সেই প্যাসেজের উপরে এরকম বক্স করে ক্লু দেওয়া থাকে, তাই না? 10টা বা 12টা ক্লু দেওয়া থাকে, নিচে 10টা গ্যাপ থাকে। তো তোমাকে প্রথমে যেটা করতে হয়, ওই ক্লু থেকে চুজ করতে হয় উইথ ক্লুর মতো, যে এখানে কোন অপশনটা কোন গ্যাপে বসবে, কোন অপশনে বসবে। এরপরে ওইটা নির্ধারণ করতে হয় যে ভার্বের কোন ফর্ম বসাবো, ভার্ব 1, ভার্ব 2, কোন সিকোয়েন্স, কোন টেন্স ব্যবহার করব। কিন্তু এখানে কি হয়, ইন্টারমিডিয়েটে ধরো প্যাসেজের সাথে এ নাম্বার গ্যাপের পরেই ভার্ব দেওয়া থাকে। তার মানে তোমাকে উইথ ক্লু আর মিলামিলির দরকার নেই যে এখানে কি হবে না হবে। তোমাকে জাস্ট নির্ধারণ করতে হবে এখানে যে ভার্বের ফর্মটা আছে এটার কোন ফর্মটা দিব, ভার্ব 1 দিব, ভার্ব 2 দিব, ভার্ব 3 দিব, জেরান্ড ফর্ম দিব, ইনফিনিটিভ ফর্ম দিব, নাকি তার সাথে এস যুক্ত করব, কি করব। এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারলে রাইট ফর্ম অফ ভার্ব ডাল ভাত হয়ে যাবে। এতটুকু তোমাদের যে বুঝাইছি এতটুকু ক্লিয়ার? বলো রাইট ফর্ম অফ ভার্ব জিনিসটা কি, এতটুকু ক্লিয়ার? বলো এতটুকু কি সবার ক্লিয়ার? ক্লাস টাইমে ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, লাইভে আছি, কি বলবো বলো তাড়াতাড়ি। আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাইছিলাম, ওই যে আর্টসের যে 4টা গ্রুপ সাবজেক্ট আছে ওটাতে ভর্তি হতে চাইছিলাম, ওটা তো আজকে রাত 12টা পর্যন্ত ডিসকাউন্ট, তাই না? হ্যাঁ, ভর্তি হয়ে যাও, 2500 টাকা করছি। কিন্তু ভাইয়া আমি ভর্তি হচ্ছিলাম, টাকা পাঠানোর সময় ভুল করে পিন ভুল দেওয়ার কারণে ইয়াটা লক হয়ে গেছে, পিন দিয়ে বিকাশ অ্যাপ লক হয়ে গেছে। তো এখন মনে করেন যে বারবার ট্রাই করার কারণে 2 ঘন্টার মধ্যে আর কোনো ভেরিফিকেশন কোড আসবে না। তুমি কালকে সকালে ভর্তি হও, সমস্যা নাই। কালকে মনে করেন যে আমাদের এখান থেকে গ্রামে বাস করি, তো এখান থেকে বিকাশের দোকান অনেক দূরে, ঠিক করতে মনে করেন যে 10টা 11টা 12টা বাজতে পারে। তুমি কালকে বিকেলে ভর্তি হও, তাও কোনো সমস্যা নাই, কালকে দিনের মধ্যে ভর্তি হলে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, প্যারা নিও না, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। এখন এর যদি আমি বলতাম যে তুমি ভর্তি হতে পারবে না, এ আর ঘুমাইতে পারতো না রাতে, যে হায় রে কী কাজটাই না করলাম। ছেলেবেলাতে প্যারা নিতে নিষেধ করি, এত প্যারা নিয়ে কী হবে। প্রশ্ন সলভ করতে গেলে 5টা হয়, আরে ধীরে ধীরে প্র্যাকটিস করলে হয়ে যাবে, প্যারা নিও না। একদিনে হবে না, ধীরে ধীরে হবে, তার টেনশন নেওয়ার কি আছে। তো চলো আমরা 5টা প্র্যাকটিস করবো, 5টা রাইট ফর্ম অফ ভার্বের রুল শিখবো, যেটা থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। এই অ্যালগোরিদমটা কে বানিয়েছে, কোন অ্যালগোরিদম? আচ্ছা চলো, 5 নাম্বার লাইনটা ইনফিনিটিভ। তুমি কি বেসিক ইংলিশে ক্লাস করোনি? কে কমেন্ট করছে এটা? ফারিহা, তুমি কি আমাদের বেসিক ইংলিশে ক্লাস করোনি? ওখানে ভার্বের ক্লাসে পড়ায়নি? নন ফাইনাইট ভার্বের মধ্যে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল না করলে রিভিশন দিয়ে আসো আগে ক্লাস। চলো তাহলে আমরা রুল নাম্বার 1-এ যাই। আমাদের রুল নাম্বার 1 সব থেকে ইম্পর্টেন্ট, আবার সব থেকে সহজ। তুমি মনে করো যদি প্যাসেজ, তোমাদের যে পরীক্ষাতে প্যাসেজ থাকবে, ওই প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, কোন টেন্সে থাকে, ওই প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সেখানকার 50 থেকে 60% অ্যান্সার হবে এই রুল নাম্বার 1 দিয়ে। মানে 10টা প্যাসেজের গ্যাপ আছে, একটা প্যাসেজের মধ্যে 10টা গ্যাপ, সেই 10টা গ্যাপের মধ্যে 5টা গ্যাপই মনে করো একটা থেকে অ্যান্সার হবে, একটা রুলস থেকে। এতটা ইম্পর্টেন্ট। তো 100 কোটি % শিওর থাকো যে এটা থেকে যদি প্যাসেজ প্রেজেন্ট টেন্সে থাকে, এটা একেবারে তোমার মনে করো যে খুব কাজে দিবে এই রুলসটা অনেক ইজি। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি 60% সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়। বুঝা গেছে? আবার বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি 60% সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়। ক্লিয়ার? অনেক ইজি রুলস। দেখো
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি বেসিক ইংলিশে তোমাদের টেন্স পড়াইছিলাম না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। এরপরে বলছে সাবজেক্ট যদি, সাবজেক্ট কোথায় বসে এটা বলছি না? নাউনের ক্লাসে শুরুর দিন কি বলছিলাম? সাবজেক্ট কিভাবে চেনা যায়? যেটা একটা বাক্যের শুরুতে বসে। তো এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এখানে যে ভার্ব আছে এর সাথে আমরা এস বা ইএস যুক্ত করবো, এটার সাথে এস বা ইএস যুক্ত করব। ক্লিয়ার? এখন এখানে নাম্বার কি পার্সন কি এগুলো কিন্তু তোমাদেরকে আমি আগেই পড়াইছি। আগের ক্লাসে, আমাদের বেসিক ইংলিশের ক্লাসে প্রোনাউনের ক্লাসে পার্সোনাল প্রোনাউনের মধ্যে ইজিলি তোমাদেরকে বুঝাইছি। তারপরও যারা মিস করছো আমি তোমাদেরকে আবার মনে করাই দিচ্ছি। দেখো, পার্সন হচ্ছে তিনটা। পার্সন কয়টা? পার্সন হচ্ছে তিনটা। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এরপর হচ্ছে নাম্বার, এটা কিন্তু মোবাইল নাম্বার না, গ্রামারের নাম্বার। এটা হচ্ছে দুইটা, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল। প্রত্যেকটা পার্সনেরই দুইটা করে নাম্বার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। এরপরে হচ্ছে দুইটা জিনিস শিখাইছিলাম, একটা হচ্ছে সাবজেক্ট পজিশনে যেগুলো বসে সাবজেক্টিভ, আর অবজেক্ট পজিশনে বসলে অবজেক্টিভ। এবার দেখো, ফার্স্ট পার্সন হচ্ছে আমি আর হচ্ছে আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা শুধু ইউ, আর থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে। তা আমি বলছিলাম থার্ড পার্সন সিঙ্গুলার মনে রাখার সব থেকে সহজ টেকনিক হচ্ছে আই উই ইউ দে। কি বললাম? আই উই ইউ দে। এই চারটা বাদে দুনিয়াতে যা আছে সব থার্ড পার্সন সিঙ্গুলার। কি বললাম? আই উই ইউ দে, আই উই ইউ দে। এই চারটা বাদে দুনিয়াতে যা আছে সব হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেমন আমরা সব থেকে বেশি ব্যবহার করি কি? হি, শি, ইট, যে কারো নাম। এগুলো আবার অবজেক্টিভ ফর্ম আছে। আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার, দে এর অবজেক্ট দেম। এগুলো অবজেক্টিভ ফর্ম। তাহলে বোঝা গেছে? আবার বলতেছি, দেখো ভালো করে মাথার মধ্যে ঢুকাই নাও ভাই। পার্সন হচ্ছে তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি সিঙ্গুলার, আমরা প্লুরাল। সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে। তো আই উই দে, আই উই ইউ দে, এই চারটা বাদে যা হবে সব হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন একটা বাক্যের শুরুতে সাবজেক্ট পজিশনে থাকবে, তখন এই ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করবো। তখন এই ভার্বের সাথে কি করব? এস বা ইএস যুক্ত করব। সব ক্লিয়ার? বলো এখানে সব ক্লিয়ার? উদাহরণ তো দিবই, উদাহরণ ছাড়া কি আবার শেষ করাই দিব নাকি? এটা বুঝছো কিনা তাই জিজ্ঞেস করছি। আল্লাহ, আচ্ছা ক্লিয়ার। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো এখানে কি আছে? হি গো টু কলেজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই ইএস করবো, অর্থাৎ গোটা কি করব? গোস করব। এরপরে শি ইট রাইস, দেখো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। এরপরে শি লাইক মি, তাহলে দেখো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। মনে থাকবে? সিম্পল জিনিস, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এ হচ্ছে রুল নাম্বার 1। এবার রুল নাম্বার 2। রুল নাম্বার 2 দেখো, একটা বাক্য তৈরি করতে গেলে কয়টা ভার্ব লাগে? একটা বাক্য তৈরি করতে গেলে একটা সিম্পল সেন্টেন্সে একটাই ভার্ব লাগে, তাই না? কিন্তু ভার্ব কত প্রকার বলছিলাম? ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট
আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এন্ড একটা বাক্য তৈরি করতে গেলে কি কি লাগে? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট। এখন তুমি মনে করো একটা বাক্য তৈরি করতেছো, সেই বাক্যের মধ্যে সাবজেক্ট দিলে, ফাইনাইট ভার্ব দিলে, অবজেক্ট দিলে, এরপরে এখানে আরো একটা ভার্বের দরকার পড়ছে, মানে প্রয়োজন পড়ছে, তাহলে সেখানে কি দিবে? একটা ফাইনাইট ভার্ব ইউজ করা যায়, অলরেডি করে ফেলছো, একটা ফাইনাইট ভার্ব অলরেডি ইউজ করে ফেলছো, এই অপশন আর নাই, তাহলে কি থাকবে? তাহলে নন ফাইনাইট ভার্ব, এখানে হবে নন ফাইনাইট ভার্ব। তো রুলসটা হচ্ছে একটা বাক্যের মধ্যে যদি একাধিক ভার্ব বসে, মানে অলরেডি একটা ভার্ব দেওয়া আছে তারপরে আবার গ্যাপ দেওয়া আছে, সেখানকারটা হবে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব যদি নাও বোঝো কোনো প্যারা নেওয়ার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবে ওখানে টু প্লাস ভার্ব ওয়ান করবে অথবা ভার্বের সাথে আইএনজি করবে, টু প্লাস ভার্ব ওয়ান করবে অথবা ভার্বের সাথে আইএনজি করবে। ভাইয়া কলমে কালি চেঞ্জ করে কালো কালি করেন। আচ্ছা, কালো কালি। তাহলে দেখো, ধরো সাবজেক্ট, আমি আবার বলতেছি, একটা বাক্যের মধ্যে যদি একাধিক ভার্ব ইউজ করার প্রয়োজন পড়ে তাহলে পরেরটা হবে নন ফাইনাইট, অর্থাৎ পরেরটার সাথে টু প্লাস ভার্ব ওয়ান করবে অথবা ভার্বের সাথে আইএনজি করবেন। যেমন মনে করো এরকম আছে, শি লাইকস ডান্স। তাহলে কি করবে? দেখো, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তাহলে পরেরটা কি হবে? নন ফাইনাইট ভার্ব। পরেরটা কি হবে? নন ফাইনাইট। অর্থাৎ আমাকে এখানে করতে হবে ডান্সিং অথবা টু ডান্স। তাহলে এরকম আছে যে আই ওয়ান্ট প্লে। এখন মনে করো এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তার পরেরটা কি হবে? নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আই ওয়ান্ট প্লেয়িং অথবা আই ওয়ান্ট টু প্লে। বুঝতে পারছো? যে কোনো একটা বা দুটো একসাথে আবেগসে দিয়ে দেবো, তোমাদের তো আবার আবেগস অনেক বেশি। আবেগের বয়সে দেখা আছে কুতকুতু মানে খেলো তোমরা, আছে এই যে কুতকুতি খেলতে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে অনেকে আবার কি করে? টু প্লেইং। কি করে? টু প্লেইং। টু এর পরে ভার্ব ওয়ান হয়, ভার্বের সাথে আইএনজি হয় না কখনো। আছে ছেলেবেলে ওই যে মনে করো যে শয়তানে পিছন দিয়ে সুড়সুড়ি দেয়, সবসময় সুড়সুড়ি দেয় আর বলে যে টু এর পরে ভার্ব ওয়ান দিতে একটা, আরে কি হবে এমন, ভুল যাবে না, দে স্যার কি জানে নাকি, স্যার তো নিজেই জানে না এই রোজ, দে টু প্লাস ভার্ব ওয়ান কিচ্ছু হবে না, দিতে। পিছন দিকে মনে করো শয়তানে সুড়সুড়ি দেয়, গুতায় খালি ভুল করার জন্যে। আর ও মনে করো কি করে, তখন এখানে মনে করো যে ঠিকই তো, এটা কি মানে কোনো তো সমস্যা নেই, টু প্লেইং সেই লাগতেছে শুনতে, দিয়ে দিলাম টু প্লেইং। আবেগস আটকানো খুব মুশকিল। কিছুক্ষণ আগে একটা স্টুডেন্ট মেসেজ দিছে, তো মানে মেসেজে নাম বলতেছি না, আবার এটা বলো না যে ভাই ইনবক্সে মেসেজ দিচ্ছে আর আপনি বলে দিলেন, এটা বিষয়টা যে এমনি তোমাদের বলার জন্য বলতেছে আর কি। ইনবক্সে মেসেজ দিচ্ছে ওই ছেলে, বলে ভাই আমাকে একটা মেয়ে, মানে একটা মেয়েকে আমার খুব ভালো লাগছে কিছুদিন থেকে, মেয়েটার কথা সবসময় ভাবতেছি, এখন আমার কি করা উচিত? তা আমি ওকে ভয়েস দিলাম, বললাম যে দেখো তোমার যথেষ্ট বয়স হয়েছে এটা বুঝার, তোমার কি করা উচিত। তুমি নিজেও জানো যে ভাই পড়ালেখা করলে A+ পাবো, ভালো রেজাল্ট হবে। পড়ালেখা না করে মেয়েদের পিছনে ঘুরলে পড়ালেখা খারাপ হয়, পড়ালেখার ক্ষতি হবে, ভালো রেজাল্ট হবে না। এটা জানার জন্য রকেট সায়েন্স লাগে না, এতটুকু বোঝার জন্য, এই কমন সেন্সটা বোঝার জন্য তোমার যথেষ্ট বয়স হয়েছে। তো এই ভংসংগিরি বাদ দিয়ে পড়তে বসো। পরে আবার রিপ্লাই দিছে, ভাই আমি সবার মোটিভেশন ভিডিও দেখছি, আপনার দেখছি, অমুকে দেখছি, তমুকে দেখছি, কিন্তু তারপরে পড়ায় মনোযোগ দিতে পারতেছি না, এখন কী করবো? পরে মেজাজ গরম হয়ে গেছে। পরে আমি বলতেছি মনটা কার, তোমার নাকি আমার? এখন তুমি মনে মনে স্থির করলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো মানে পড়বো, দুনিয়ার এমন কোনো মায়ের বেটা আছে তোমাকে আটকাইতে পারবে? এমন কোনো ইবলিশ শয়তান আছে তোমাকে সুড়সুড়ি দিয়ে নামাজ পড়া থেকে আটকাইতে পারবে? পারবে না। আবার মনে করো তুমি এমনভাবে স্থির করলে যে আমি নামাজ 1 ওয়াক্ত পড়বো না, এমন কোনো তবলিগ জামাতের লোক আছে তোমাকে ধরে বেঁধে নিয়ে নামাজ পড়াতে পারবে? এমন কোনো দুনিয়ার ভালো মানুষ, ভদ্র মানুষ আছে তোমাকে জোর করে নামাজ পড়াইতে পারবে? পারবে না, সম্ভব না। এটা তোমার উপরে নির্ভর করে, মন তোমার, শরীর তোমার, সব কিছু তোমার উপরে। এখন তোমার যথেষ্ট বয়স হয়েছে। আমাদের ম্যানেজমেন্টে একটা বইয়ে প্রথম লাইন ছিল এরকম যে গাধা তো চেনো, গাধাকে জোর করে পানিতে নামানো যায় কিন্তু পানি খাওয়ানো যায় না। একটা গাধা তুমি ওকে জোর করে পুকুরে নিয়ে গিয়ে নামাইলে বা নদীতে নিয়ে গিয়ে নামাইলে, তো তোর পানি খাওয়াই লাগবে। জোর করে ধরে বাঁধে ঠেলে ঠুলে মনে করে যে পানিতে নামাইতে পারবে, কিন্তু পানি কি খাওয়াইতে পারবে ওকে? কারণ মুখটা তো ওকে খাইতে হবে। একটা গাধাকে তুমি পানিতে নামাইতে পারতেছো কিন্তু জোর করে খাওয়াইতে পারতেছো না। আর তুমি তো মানুষ, আল্লাহ তোমাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, তোমার সব কিছু নিয়ন্ত্রণের শক্তি দিছে। এখন
তুমি যদি এখন এসব ভংসং কথা বলো অজুহাত দিয়ে যে এইটা তো পারতেছি না, ওইটা তো করতেছি না, এটা কী হবে, স্টুডেন্টরা অনেক সময় মেসেজ দেয়, ভাইয়া আমি পরীক্ষাতে A+ পেতে চাই, আমাকে কি করতে হবে? হয়তো না, থাপড়ায় গাল বেগে দেবে, কী করতে, পড়তে হবে তোরে। তুমি জানো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা জানো, কিন্তু এই যে তোমরা চাও যে ভাইয়া একটা জাল হাদিস তৈরি করে আমাকে বলুক যে পড়া লাগবে না, আগে প্রেম কর, প্রেম কর, পড়ার টাইম আসলে পড়বি, এরকম একটা জাল হাদিস করছে। একবার শুধু বনি ভাই বলে দিক যে প্রেম করলেই হয়ে যাবে, তাহলে আর বা চিন্তা নেই, বাপ মাকে বলবো যে বনি ভাই বলছে প্রেম করার টাইমে প্রেম, পড়ালেখা পরেও হবে। মানে ও নিজে জানে, তুমি জানো না তোমার A+ পাওয়ার জন্য কী করতে হবে? কী করতে হবে? পড়তে হবে, পড়ো তুমি। A+ লাগবে ভাইয়া, A+ লাগবে। ক্লাস করতেছে 500 জন, গ্রুপে আছে 8000 জন, এই গ্রুপের নামই হচ্ছে মিশন টেস্ট A+। আমি গ্রুপে অ্যাড হওয়ার টাইমে বলছি A+ যারা পাইতে চাও তারা ক্লাস করো, যারা পাইতে চাও গ্রুপ থেকে লিভ নাও। সবাই তখন বলছে এক বাক্যে A+ চাই, A+ চাই। এখন ক্লাস করে কয়জন? ভাই চাইলে যদি পাওয়া যেত তাহলে কাজই হইতো। এগুলো ভংসং বাদ দাও, ভালো হও, ভালো সাইজো না, ঠিক আছে? ভালো হও। আচ্ছা, তাহলে 2 নাম্বার রুলস ক্লিয়ার। রুল নাম্বার 2 কি? একটা বাক্যের মধ্যে যদি একাধিক ভার্ব দরকার হয়, মানে একটা ভার্ব দেওয়াই আছে, একটা ভার্ব দেওয়াই আছে, পরের ভার্বের সাথে, মানে পরের ভার্বের জায়গায় গ্যাপ আছে, তাহলে কি করতে হবে? ওর সাথে ING যুক্ত করতে হবে, অথবা 2+ ভার্ব 1 লাগবে, 2+ ভার্ব 1 অথবা ভার্বের সাথে ING করবে। ক্লিয়ার? এই হচ্ছে রুল নাম্বার 2। যাওনি তুমি এখনো? না, খাতে যাবো। আচ্ছা, এবার হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার। কিসের ব্যবহার? প্যাসিভ ভয়েস। তোমরা যারা SSC লেভেলে ভয়েস করে আসো, তোমাদের কাছে আরও জিনিসটা ইজি লাগবে। সেটা কি? সেটা হচ্ছে ভয়েসের মধ্যে আমাদের একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস চিনবে কিভাবে? প্যাসিভ ভয়েস দুইভাবে চেনা যায়। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে একটা বাক্যের শেষে বাই+ অবজেক্টিভ ফর্ম থাকবে। কি থাকবে? একটা বাক্যের শেষে বাই+ অবজেক্টিভ ফর্ম থাকবে, অথবা অথবা অন্যের দ্বারা কোনো কিছু করা বুঝাবে। কি? অন্যের দ্বারা কোনো কিছু করা বুঝাবে, সেটা প্যাসিভ ভয়েস। আবার বলতেছি, আমার সাথে সাথে বলো, প্যাসিভ ভয়েস চেনা যায় কিভাবে? প্যাসিভ ভয়েস চেনা যায় কিভাবে? দুইভাবে। একটা হচ্ছে একটা বাক্যের শেষে বাই+ অবজেক্টিভ ফর্ম থাকবে, অথবা অন্যের দ্বারা কোনো কিছু করা বুঝাবে, সেটা প্যাসিভ ভয়েস। এখন তুমি একটা বাক্য দেখার পরে চিনে ফেললে যে ভাই এই বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে অ্যান্সার করবো কিভাবে? অর্থাৎ আমাদের যে ভার্বের ফর্মটা লেখা লাগবে, সেটা কোন ফর্মে লিখবো? সেটা দুই ফর্মে লিখতে পারবে। একটা হচ্ছে বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। বি ভার্ব কি কি? ভার্বের ক্লাসে পড়াইছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। সো বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। অথবা যদি মডাল থাকে বা মডাল দিয়ে করো, মডাল কোনগুলো মনে আছে? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই যে মডাল ভার্বগুলো, এগুলোর পরে বি দিবে, বি ভার্ব না, বি, মডালগুলোর পরে বি দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম দিবে। আবার বলতেছি, শুরু থেকে বুঝো, অনেক ইম্পর্টেন্ট একটা রুলস। তুমি যেই বোর্ডের প্রশ্নে অ্যান্সার করো না কেন, মানে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, যেই সালেই পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটা সাল প্রত্যেকটা বোর্ডে এই একটা রুলস থেকে তোমার মাস্ট 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবে। মানে একটা রুলস থেকে তোমার 2 মার্ক শিওর কমন। রুলসটা কি? বাক্যের মধ্যে যদি প্যাসিভ ভয়েস থাকে, প্যাসিভ ভয়েস কিভাবে চিনবে? বাক্যটা শেষে বাই+ অবজেক্টিভ ফর্ম থাকবে, অথবা অন্যের দ্বারা কোনো কিছু করা বুঝাবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে অ্যান্সার করবো কিভাবে? বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম দিব, অথবা মডাল দিয়ে বি দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম দিব। 20 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু দেখে নাও রুলসটা। 20 সেকেন্ডের মধ্যে একটু দেখে নাও, আমি এক্সাম্পল দিয়ে তোমাকে ধীরে ধীরে সবকিছু বুঝাই দিচ্ছি। তার আগে একটু দেখে নাও, 20 সেকেন্ডের মধ্যে একটু দেখে নাও, রুলসটা দেখে বুঝে নাও।
আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা এক্সারসাইজগুলো করি, তাহলে তোমার কাছে আরো ইজি লাগবে। এক্সারসাইজগুলো হচ্ছে এই যে রুল নাম্বার, এই যে দেখো, দ্য ফুড ওয়াজ কুক বাই হার। সেন্টেন্সটা কি? দ্য ফুড ওয়াজ কুক বাই হার। এখানে দেখো বাই প্লাস অবজেক্টিভ ফর্ম, শি এর অবজেক্ট হচ্ছে হার, শি এর অবজেক্ট কি? হার। তাহলে বাই প্লাস অবজেক্টিভ ফর্ম থাকলে কি হচ্ছে? প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি করতে হয়? বি ভার্ব দেওয়াই আছে, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। এরপরে ধরো দ্য পেন ওয়াজ স্টলেন, ধরো দ্য পেন ওয়াজ স্টিল, কলমটা চুরি হয়ে গেছে। এবার এই কলমটা চুরি হয়েছে, কলম কি নিজে নিজেকে চুরি করতে পারবে? সত্যি আছে? নাই, অন্য কেউ করছে। তাহলে অন্যের দ্বারা কোনো কিছু হইলে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে কি করতে হয়? বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে স্টিল, স্টল, স্টলেন, 3 নাম্বার ফর্ম কি? স্টলেন। বুঝতে পারছো? এই হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার। 4 নাম্বার নিয়মটা একেবারেই ইজি নিয়ম। 4 নাম্বার নিয়মটা একেবারে ইজি, যে মডালের পরে ভার্ব ওয়ান হয়। মডালের পরে কি হয়? ভার্ব ওয়ান হয়। মডাল ভার্ব কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, একটু আগে বললাম। এই যে মডাল ভার্বগুলো, এই মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান হয়, মডালের পরে ভার্ব ওয়ান হয়। তারপরে শিখে রাখো, মডালের রুলস হচ্ছে 3টা। মডালের রুলস হচ্ছে 3টা। মডালের পরে ভার্ব ওয়ান, প্যাসিভ ভয়েস একটু আগে শিখলাম। প্যাসিভ ভয়েসে কি? যদি অন্যের দ্বারা কোনো কিছু করা বুঝায়, তাহলে মডালের পরে বি দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম। আরেকটা নিয়ম হচ্ছে মডালের পরে যদি হ্যাভ থাকে, কি থাকে? হ্যাভ, তাহলেও ভার্বের 3 নাম্বার ফর্ম। বেসিক জিনিস হচ্ছে মডালের পরে ভার্ব ওয়ান, মডালের পরে ভার্ব ওয়ান। 2 নাম্বার কথা হচ্ছে যদি প্যাসিভ ভয়েস হয়, মানে অন্যের দ্বারা কোনো কিছু করা বুঝায়, তাহলে মডালের পরে বি দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম। আর মডালের পরে যদি হ্যাভ থাকে, তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম করবে। আরও কিছু জিনিস শিখে রাখো যেগুলো রাইট ফর্ম ভার্বে কাজে দেয়। একটা প্যাসেজের শেষে দেওয়া আছে কোনো কিছু করা উচিত, কোনো কিছু করা উচিত, সেই অর্থে শুড প্লাস ভার্ব ওয়ান হয়। কি হয়? শুড প্লাস ভার্ব ওয়ান হয়। কোনো কিছু করা উচিত ছিল, ধরো তোমার পড়ালেখা করা উচিত ছিল, আমি বলতেছি তোমার এখন থেকে পড়ালেখা করা উচিত, তাহলে কি হচ্ছে? ইউ শুড হবে, তখন শুড প্লাস ভার্ব ওয়ান। আমি বলতেছি তোমার এতদিন পড়ালেখা করা উচিত ছিল, তখন হবে অতীতে কোনো কিছু করা উচিত ছিল বুঝাইতে গেলে শুড হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তো এই দুটো জিনিস ভালো করে মাথার মধ্যে মনে রাখো, মাথার মধ্যে রাখো। তাহলে তুমি বেসিক জিনিস শিখে রাখো। মডাল ভার্ব যেগুলো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই যে মডাল ভার্বগুলো আছে, এগুলোর পরে ভার্ব ওয়ান হয়। মডালের পরে কি হয়? ভার্ব ওয়ান হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মডালের পরে বি দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম, আর মডালের পরে হ্যাভ থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম। মনে থাকবে? ফারিয়া নিষেধ, এটা তো পেইডে করার নাই, বৈষম্য। কোনটা পেইডে করায়নি? আমি কি ধরে ধরে এভাবে করাই নাকি পড়ানোর সময়? কখনো যখন যেটা মাথায় আসে তখন সেটা পড়াই দিই, যখন যেটা দরকার লাগে। দেখো এখানে কি আছে? হি ক্যান প্লে ফুটবল। দেখো হি ক্যান, ক্যান হচ্ছে মডাল ভার্ব, মডালের পরে ভার্ব ওয়ান হয়, তার মানে এখানে হবে প্লে। ইউ শুড, শুড হচ্ছে মডাল ভার্ব, তার মানে এরপরে যা আসতাই। ছোট বাচ্চা, ক্লাস 2 এর বাচ্চা পারবে, ক্লাস 2 এর বাচ্চা পারবে, দেখে দেখে তুলতে পারবে না? এটা ক্লাস 2 এর বাচ্চা, কেবল এবিসিডি লেখা শিখছে। ওকে যদি বলো বাবু দেখো তো এখানে কি আছে, এটা একটু দেখে দেখে তোলো তো, ও পারবে না? ও তুলবে। দেখো এখানে PLAY প্লে, STUDY স্টাডি, তুলো, এখানে দেখে দেখে তুলো, ওই কিন্তু তুলতে পারবে। তো তোমরা একটা ক্লাস 2 এর বাচ্চাকে যদি বলো দেখে দেখে তুলো, তুলতে পারবে। আর তোমরা গাধার দল এখন ইন্টারমিডিয়েটে পড়ো, এই জিনিসগুলো ভুল করো। ভাই রাইট ফর্ম ভাবতে পারি না, এটা তো ভুল হয়, না পড়লে তো ভুল হবে, প্র্যাকটিস করতে হয় বেশি বেশি। তাহলে দেখো, তাহলে মডাল ভার্বের পরে কি হয়? মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান হয়। মডাল ভার্বের পরে কি হয়? ভার্ব ওয়ান হয়। ক্লাসের লাস্ট রুলস, রুল নাম্বার 5, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন থাকলে, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি। আর টু এর পরে কি হয়? টু এর পরে ভার্ব ওয়ান হয়, টু এর পরে ভার্ব ওয়ান হয়, মনে রাখবে। টু এর পরে ভার্ব ওয়ান, টু এর পরে ভার্ব ওয়ান, আর টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন, টু এর পরে ভার্ব ওয়ান, কিন্তু টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি। যেমন আই এম থিঙ্কিং অফ, এখানে ধরো কি অফ আছে, তাহলে অফের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি। টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন হলে ভার্বের সাথে আইএনজি। শি ইজ গুড অ্যাট, এটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন হইলে ভার্বের সাথে আইএনজি। মনে থাকবে? সিম্পল জিনিস। টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন হইলে এর পরে ভার্বের সাথে আইএনজি, আর শুধু টু হইলে তারপরে ভার্ব ওয়ান।
এই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের রুলস। এবার এখানে একটা লিস্ট দেওয়া আছে, দেখবে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন কম্পিটিং সেন্টেন্সে আমরা পড়ছিলাম উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। কি হয়? উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন আই এম টেকিং এক্সট্রা ক্লাসেস উইথ এ ভিউ টু, তাহলে এখানে কি হবে? ইমপ্রুভিং। উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। বাক্যের শুরুতে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি। বাক্যের শুরুতে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি। ড্যাশ ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াক, বাক্যের শুরুতেই গ্যাপ, তাহলে কি হবে? ওয়াকিং। ওয়াকিং, বাক্যের শুরুতে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি। আর এটা তো মোস্ট ইম্পর্টেন্ট বেসিক জিনিস সবার জানা উচিত যে নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার হয়, উল্টাটা। যেমন যদি বলি বয়, এটা হচ্ছে সিঙ্গুলার। আমি যদি বলি বয়েস, এটা হচ্ছে প্লুরাল। আমি যদি বলি পেন, এটা হচ্ছে সিঙ্গুলার। আমি যদি বলি পেন্স, এটা হচ্ছে প্লুরাল। আমি যদি বলি কাউ, এটা হচ্ছে সিঙ্গুলার। যদি বলি কাউস, এটা হচ্ছে প্লুরাল। মানে নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা হয় প্লুরাল, কিন্তু ভার্বেরটা উল্টা। যেমন আমি যদি বলি গো, এটা হচ্ছে প্লুরাল। আমি যখন বলবো গোস, এটা হচ্ছে সিঙ্গুলার। আমি যদি বলি ওয়াক, এটা হচ্ছে প্লুরাল। যদি বলি ওয়াক্স, এটা হচ্ছে সিঙ্গুলার। আমি যদি বলি রান, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। আমি যদি বলি রানস, এটা হচ্ছে সিঙ্গুলার। বুঝতে পারছো? নাউনের সাথে এস বাই এ যুক্ত করলে, নাউনের সাথে এস বাই এ যুক্ত করলে সেটা হয় প্লুরাল, আর ভার্ব হচ্ছে উল্টা, ভার্বের সাথে এস বাই যুক্ত করলে হচ্ছে সিঙ্গুলার। এবার তোমাকে আমি যে রুলসগুলো দিচ্ছি এটা মুখস্থ করে নিবে। তোমাদের যদি পিডিএফ দিয়ে দিব, এই যে পিডিএফটা, এখানে 5টা রুলস আছে। দেখো, বাক্যের মধ্যে কখনো যদি এই ওয়ার্ডগুলো পারো, অলওয়েজ, জেনারেল, এভরিডে, রেগুলারলি, অফেন, সামটাইম, সেলডম, এই যে শব্দগুলো যদি পাও তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এই যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এগুলো পাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এগুলো মুখস্থ করে নিবে। শর্টকাট রুলসটা হচ্ছে এরকম। একটা বাক্যের মধ্যে ধরো বাক্যের মধ্যে আবার বলতেছি, তোমার তো রাইট ফর্ম ভার্ব থাকবে প্যাসেজ আকারে। রাইট ফর্ম ভার্ব কি থাকবে? প্যাসেজ আকারে। প্রশ্নটা হাতে নেওয়ার পরে তুমি যখন রাইট ফর্ম ভার্ব অ্যান্সার করবে, তখন দেখবে প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তুমি আগে কি দেখবে ওইটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেখানকার 60% প্রশ্নের উত্তর হবে, মানে আইডিয়া অনুযায়ী বললাম, অভিজ্ঞতা থেকে 60%-এর অ্যান্সার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ আমরা যে রুল নাম্বার 1 পড়লাম না, ওইটা। প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে, অতীতের কোনো একটা ঘটনা বা পাস্ট টেন্স নিয়ে লেখা, তাহলে সেখানকার 50 থেকে 60% প্রশ্নের উত্তর হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটা হচ্ছে শর্টকাট, এটা মনে রাখবে। হ্যাঁ, পিডিএফ আগামীকাল দেওয়া হবে। অফিসে তেমন কেউ নয়, সব ছুটি, আগামীকাল দেওয়া হবে। এই হচ্ছে তোমার মোটামুটি রাইট ফর্ম অফ ভার্ব। আমি তোমাকে যে রুলসগুলো পড়ালাম, এর উপরে আমাদের আগামী সপ্তাহে প্র্যাকটিস ক্লাস নেবে রাইট ফর্ম অফ ভার্বে। ওই প্র্যাকটিস ক্লাস করবে, ওই প্র্যাকটিস ক্লাসে দেখবে তোমার সব কিছু ঠান্ডা মাথায় বুঝতে পারবে। এবার তোমাদেরকে একটু আপডেট দেই। আপডেট হচ্ছে আমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচ, সেই ফাইনাল রিভিশন ব্যাচ 4.0-তে যারা ভর্তি হয়েছে কিন্তু অ্যাড হইতে পারোনি এখনো, টেনশন করবে না। কেন পাবো? এখানে বনি ভাই, তুমি টাকা দিছো, তোমার একটা টাকা নষ্ট হবে না, একটা টাকা মারা খাবে না কেউ, মানে মার যাবে না আর কি। তো তুমি গ্রুপে অ্যাড হইতে পারবে আগামীকালকে। এখন আমার ভাই শরীরের অবস্থা একেবারে খারাপ অবস্থা, নাজেহাল অবস্থা, 2 দিন থেকে ঘুম সফর কিচ্ছু নাই। এখন হচ্ছে যে আমি লাইভ শেষ করে বাড়িতে যাবো, একটা ঘুম দিব, কালকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করা শুরু করব, ঠিক আছে? তো এটা নিয়ে কেউ গ্রুপে বা পেজে মেসেজ দেওয়া শুরু করো না, ভাই আমাকে তো অ্যাড করা হয়নি, কেন অ্যাড করা হয় না, কি সমস্যা, আমার টাকাকে আপনারা খাই নিলেন নাকি মারে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা রাখবে না, টেনশন করবে না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা বান্ডেল কোর্সে ভর্তি হয়েছে তোমরা পাচ্ছ হুডি, তাই না? তোমরা কি এরকম সুন্দর হুডি পাচ্ছ। এখন তোমাদের হুডি কবে পাবে? আগামী শনিবার রাতে আমরা যাবো ঢাকা গিয়ে আমরা সেখানে হুডির অর্ডার দিয়ে আসবো। হুডি বানাইতে ধরো কম করে হলে 3 থেকে 4 দিন লাগবে, কারণ 1000 যদি হুডি বানায়, 1000 হুডি বানাইতে টাকা, 1000 হুডি মানে এক ট্রাক হুডি আর কি। তো এতগুলো হুডি বানাইতে গেলে কি প্রচুর টাইম লাগবে। তো কম করে 3 থেকে 4 দিন ওরা টাইম নিবে হয়তো বা। তারপরে ওইটা আবার ঢাকা থেকে রাজশাহীতে আসতে আরও 1 থেকে 2 দিন। তারপরে আমরা কুরিয়ার করবো, তুমি হাতে পাইতে আরও 2 থেকে 3 দিন। আমরা তোমাকে হোম ডেলিভারি দিব। এমনিতে সুন্দরবন কুরিয়ার দিলে আমরা 50 টাকা করে লাগবে, কিন্তু আমরা তোমাকে হোম ডেলিভারি দিব একেবারে বাসায়। এর সাথে আবার সারপ্রাইজ গিফট আরও কিছু দিব। তো যাই হোক, সব কিছু মিলায় ধরে রাখো এখনো 8 থেকে 10 দিন তোমার হাতে যাই পৌঁছাবে এই হুডিটা, 8 থেকে 10 দিন টাইম লাগবে। আর আগামী পরশু দিন মানে শুক্রবারে তোমাদের নাম্বারে যারা বান্ডেল কোর্সে ভর্তি আসো, তোমাদের নাম্বারে হয়তো ফোন যাবে অফিস থেকে তোমাদের সাইজ দেওয়া, মানে ওই যে হুডি কোন সাইজের নিবে ওই সাইজটা নেওয়ার জন্য। এরপরে আরও আপডেট দিয়ে দেই,
তোমরা যারা শুধু এই ব্যাচে আসো, মিশন টেস্ট A+ ব্যাচে আসো, তোমরা যারা আগামীকালকেও ডিসকাউন্টে ভর্তি হইতে চাও তোমাদেরকে ডিসকাউন্ট দেবো। আগামীকালকে আমরা আপডেট করে দিব, আগামীকালকে থেকে FRP 4.0 কোর্সে ডিসকাউন্ট কমে যাবে। অর্থাৎ এখন যেগুলোতে 50% ডিসকাউন্ট চলতেছে সেগুলোতে হয়ে যাবে 45% ডিসকাউন্ট, 5% করে কমে যাবে। যেইটাতে 60% আছে, ধরে নাও বান্ডেল কোর্সে 60% ডিসকাউন্টে 9,500 টাকা কোর্স ফি, এটা এখন নিচ্ছি হচ্ছে 3,800 টাকা। এইটা তখন হয়ে যাবে 55%, 5% আরও বাড়বে, অর্থাৎ তখন হয়ে যাবে 4,275 টাকা কোর্স ফি। কিন্তু তোমরা যারা মিশন টেস্ট A+ ব্যাচে আসো, তোমরা আগামীকালকে যদি ভর্তি হতে চাও তো পেজে মেসেজ দিবে বা আমাকে মেসেজ দিয়ে বলবে, ভাই আমি মিশন টেস্ট A+ ব্যাচের স্টুডেন্ট, এই প্রবলেমের জন্য এতদিন ভর্তি হতে পারিনি, আজকে আমাকে এই ডিসকাউন্টটা দেন, আগের ডিসকাউন্ট, কালকে ভর্তি হয়ে যাবে। এটা শুধু কালকে দিনের জন্য তোমাদেরকে সুযোগ দিলাম, তোমরা যারা মিশন টেস্ট A+-এ আসো। যারা ক্লাসে নোট পাও না, এই লাইভের ক্যাপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওগুলোতে অ্যাড হয়ে যাবে, ওগুলোতে আমরা হ্যান্ড নোট দিয়ে দেই। একটু ব্যস্ততার কারণে আমাদের পেজে এই 2 দিন আমি নোট দিতে পারিনি, কিন্তু কালকে থেকে আবার নোট দিব ইনশাআল্লাহ। যাদের অ্যাপ্রুভ করা নেই তাদের অ্যাপ্রুভ করা হবে, বললামই তো, টেনশন নিচ্ছ কেন? রাব্বি টাকা নেই বলতেছো, ঠিক আছে, কথাটা মনে রাখো। এখন যারা বলতেছো ভাই টাকা নাই, তোমাকে আজকে হোক আর কালকে হোক টাকা খরচ করতে হবে পড়ালেখার জন্য। আমরাও এই পর্যন্ত আসছি কিন্তু বিনা টাকা খরচ করে আসি। তুমি যখন তোমার কলেজে যখন ফাইনাল পরীক্ষা ফর্ম ফিল আপ দিবে, তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে মার্চের 1 তারিখ থেকে, যখন ফর্ম ফিল আপ করতে যাবে কলেজে যদি বলো ভাই টাকা নেই আমি ফর্ম ফিল আপ করতে পারবো না, ফর্ম ফিল আপ করতে দিবে? ফাইনাল পরীক্ষার জন্য দিবে না। পড়ালেখার জন্য একটা মিনিমাম খরচ করতে হয়। তোমার টার্গেট তুমি পরীক্ষায় A+ চাও, কিন্তু তুমি মনে করো এরকম যে ফ্রিতে যতদিন পাই পড়বো, এরকম যদি হয় মন মানসিকতা, দেখবে আল্লাহ না করুক তুমি যদি HSC ফাইনাল পরীক্ষায় খারাপ রেজাল্ট করো, তখন পরীক্ষার রেজাল্টের আগের দিন তোমাকে কেউ যদি নক দিয়ে বলে তুমি কি পরীক্ষাতে পাস করতে চাও, তাহলে 3,000 টাকা বিকাশে দাও অগ্রিম, তোমার রেজাল্ট দেখবে পরিবর্তন হয়ে গেছে। তখন 3,000 কেন 30,000 টাকাও ছেলেবেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকে, জানে এটা স্ক্যাম, ওর রেজাল্ট পরিবর্তন হবে না, এরকম হয় না। তারপর মন মানবে না যে যদি ফেল হই মানুষজন কি বলবে, তখন এই আফসোস করবে যে হাই বনি ভাইয়ারা তো ভাই বলছিল যে ভাইয়ারা ক্লাসগুলো ভালো লাগতো, ভাইয়ারা ভালোভাবে পড়াইতো, ভাইয়াদের পেইড কোর্সে আমরা এই সুবিধা পাচ্ছি, তখন যদি আমি একটু কষ্ট করে টাকাটা ম্যানেজ করে ভর্তি হইতাম আজকে এই দিন দেখতে হইতো না। আমরা তোমাকে কোনো অবৈধ পন্থা শিখাচ্ছি না, আমরা তোমাকে বৈধভাবে 7-8 মাসের মধ্যে তোমার সম্পূর্ণ সিলেবাস A to Z শেষ করাই দিব। পরীক্ষার জন্য A+ পাওয়ার জন্য তোমার যা যা দরকার, রিটেন হোক, সাজেশন হোক, MCQ পরীক্ষা আনলিমিটেড হোক, লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন লাইভ ক্লাস হোক, তোমার যা যা দরকার সব কিছু আমরা দিচ্ছি এই ব্যাচের মধ্যে, সেটা সর্বনিম্ন টাকায়। এখন বাকিটা তোমার ইচ্ছা ভাই তুমি ভর্তি হবে কিনা। আমি তোমাকে আজকে বলে গেলাম, ওপেনলি বলে গেলাম, তুমি আমার কাছে না পড়ো, তুমি আমাদের কোর্সে না ভর্তি হও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে টাকা খরচ করতেই হবে, আজকে হোক কালকে হোক। তোমার কি মনে হয় তুমি যদি এই বছর পরীক্ষাতে HSC পরীক্ষাতে ফেল করো, সামনের বছর তোমাকে এমনি পাস করাই দিবে? আবার ফর্ম ফিল আপ করতে হবে, 1 বছর মানুষের কথা শোনা লাগবে, তারপরে আবার পরীক্ষাতে পাস করতে হবে। না পড়া ছাড়া কোনো গতি না। তুমি যদি পড়ালেখা একা একা করে যদি এতদূর আসতে পারতে, তাহলে তো ভাই এতদিনে কাজই হইতো, আমাদের ক্লাস আর করা লাগতো না। তোমার ইচ্ছা, আমি জোর করে কাউকে ভর্তি করাতে চাই না। আমি আমাদের পেইড ব্যাচে কি আছে তোমাদেরকে লাইভ ক্লাসে বলছি, আমার পেইড ক্লাসে তোমরা যেন ডিসকাউন্ট পাও এই জন্য সর্বোচ্চ সুবিধা তোমাদেরকে দিচ্ছি। তারপরে যদি কেউ ভর্তি না হয় আমার কিছু করার নাই। ইংলিশ ICT ইকোনমিক, দেখো এখানে ইংলিশ ICT ইকোনমিক্স এরকম না, ইংলিশ আর ICTর কোর্স ফি হচ্ছে 2,250 টাকা, আর ইকোনমিক্সের কোর্স ফি হচ্ছে 1,000 টাকা, অর্থাৎ তোমার টোটাল লাগবে 3,250 টাকা। কয়েকদিন পরে ভর্তি হলে তখন বান্ডেল কোর্সটা হচ্ছে যে তোমার কত লাগবে, 4,275 টাকা লাগবে। লাইভ শেয়ারের হুডি কে পাবে সেটা এখনো বলিনি। 25 তারিখে অ্যাড হয়েছে, গ্রুপে অ্যাড হওনি, টেনশন করো না, জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখো, সব প্রশ্নের উত্তর দিয়ে ঠিকভাবে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ, তোমাদের সাথে আবার কথা হবে সামনের রুটিনে। এই রুটিনে তো আর আমাদের সাথে দেখা হবে না, আমার সাথে অন্তত দেখা হবে না, সামনের রুটিনে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য এত রাত পর্যন্ত। আসসালামু আলাইকুম।